ফলে বাংলাদেশে যা কিছু হয়েছে, হাদি হোক তা সাদি হোক, সবটাই দিদি জানে। কিন্তু দিদি যেটা জানে না যে আগে তাকে গ্রেপ্তার করা হয়নি, এবার তাকে গ্রেপ্তার করা হবে দিদিকে। দিদির এতদিন ধরে চটি কতজন চাঁটলো, চেটে 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 দিদিকে কখনো ধুতে হয় না বাথরুমে গিয়ে, চটি পরিষ্কার চটি। কিন্তু বিকল্প হয়ে গেল বালিশ চাটা। কিন্তু এখন তৃণমূল দলটা চালাচ্ছে বালিশ চাটা, চটি চাটা থেকে বালিশ চাটা, কোনটা বেশি ভালো টস করো। একটা অসুখ করেছে না, এপাং ওপাং জপাং অসুখ, সেই অসুখে তৃণমূল দলটাই উঠে গেল। অসুখের নাম কি? এপাং ওপাং ঝপাং অসুখ। সেই অসুখে তৃণমূল দলটা উঠে গেল। যদি এবারে ক্ষমতায় দিদি আসতো, তাহলে কে কি কি হতো? রবীন্দ্রনাথ ঠাকুর আর থাকতো না, দিদি রবীন্দ্রনাথ ঠাকুর, দিদি বিবেকানন্দ, দিদি সুভাষচন্দ্র বসু, দিদি চিত্রকর পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি, দিদি সব দিকে হয়ে যেত। বারেক ক্ষমতা আসেনি, এদের 12টা বাজতো। কিন্তু এই যে লোকদের, বিখ্যাত মহাপুরুষদের কথা, তাদের সাথে দিদি তুলনা হলো, তারা অভিশাপ দিচ্ছে। এতগুলো লোকের অভিশাপ। ভালো ডিম দিয়ে ছুড়লো কেন? ডিমের তো মূল্য অভিষেকের চেয়ে বেশি এখন পশ্চিমবঙ্গে। এখন অর্থকরী ভূমিকা যদি দেখা হয়, কার ভূমিকা বেশি, ডিমের না অভিষেকের? ডিমের। ভালো জুতোর না অভিষেকের? ভালো জুতোর। ছিনা জুতো পচা ডিম পেলো না কেন ওরা? ছুড়লি ছুড়বি, ছুড়বি ছুড়বি, পচা ডিম ছুড়বি, ছিনা জুতো ছুড়বি। শুধু অভিষেক না, তার 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 পিসি, দুজনে হাত ধরাধরি করে চলো ভাই তিহার জেলে যাই, এই স্লোগানটা কবে দেবে? আলটিমেটলি দলটা উঠে গেছে, উঠে যাবে, উঠে গেছে, নেই। তৃণমূল দল থেকে দিদিকে বহিষ্কৃত করা হয়েছে, তাকে ল্যাম্পপোস্ট বানিয়ে দেওয়া হয়েছে, বাকি সব পোস্ট, শুধু দিদি ল্যাম্পপোস্ট হয়ে গেছে। এবার তার শেষ যাত্রা হচ্ছে তিহার জেলে। তবে দেখতে হবে তিহার জেলে যত অপরাধী আছে, সেই অপরাধীরা এই অভিষেকদের চেয়ে কম অপরাধী। ওরা একজন দুজন মার্ডার করেছে, একটা দুটো মার্ডার করেছে, একটা দুটো রেপ করেছে, কিন্তু অভিষেক গোটা পশ্চিমবঙ্গে ধ্বংস করে দিয়েছে। দিদি যে সবকিছু জানে, তুমি কি এটা জানো না? দিদি জানতো বাম আমলে কারা কারা কি কি চুরি করেছে, সব জানতো। বাম আমলে তার ক্ষমতা আসার পর তিনি সব তদন্ত করে দেখেছিলেন বাম আমলে কারা কারা কোথায় কোথায় দুর্নীতি করেছে, সব জানতো। কিচ্ছু করিনি আমি, কিচ্ছু করি না আমি। দিদি জানে না কোনটা বলো তো? তোমার বাড়িতে আজকে কে তোমার সাথে দেখা করতে যাবে, দিদি সেটা জানে। তোমার বাবা বা তুমি আজকে বাড়িতে গিয়ে কি দিয়ে ভাত খাবে, ডিনার করবে, দিদি জানে। তোমার বাড়ির যে গৃহ পরিচারিকা, সে ঠিক মতো কাজ করে কি করে না, ওটাও দিদি জানে। দিদি জানে না কোনটাকে বলো। ফলে বাংলাদেশে যা কিছু হয়েছে, হাদি হোক তা সাদি হোক, সবটাই দিদি জানে। কিন্তু দিদি যেটা জানে না যে আগে তাকে গ্রেপ্তার করা হয়নি, এবার তাকে গ্রেপ্তার করা হবে দিদিকে। কিন্তু এই বয়সে গ্রেপ্তার হয়ে গেলে ভালো হবে বলো? আচ্ছা, এই ভালো মোবাইলটা নিয়েছে তো নাকি? চটির কি হবে? কতগুলো দিদির মোট চটি আছে, এটা কুইজ কন্টেস্টে পড়বে। দিদির এতদিন ধরে চটি কতজন চাঁটলো, চেটে 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 দিদিকে কখনো ধুতে হয় না বাথরুমে গিয়ে, চটি পরিষ্কার চটি। কিন্তু বিকল্প হয়ে গেল বালিশ চাটা। চটি চাটার একটা গুরুত্ব ছিল রাজ্যে, জানতাম। এবং চটি চাটা এই শব্দটা বাংলা ভাষা ছিল না শব্দবন্ধে, দিদি এটা আবিষ্কার করেছে, যেমন শুভনন্দন করেছে। কিন্তু এখন তৃণমূল দলটা চালাচ্ছে বালিশ চাটা, চটি চাটা থেকে বালিশ চাটা, কোনটা বেশি ভালো টস করো। বালিশটা তো ভালো, এটা কোমল কোমল ব্যাপার আছে, নারী 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 কোমলই হতে সব ব্যাপারে। পায়ের তলায় কি আছে আমি জানি না সেটা। হায় রে দিদি, যায় রে দিদি। এই আপনার তৃণমূল দল পালিয়ে গেছে, একটা অসুখ করেছে না, এপাং ওপাং জপাং অসুখ, সেই অসুখে তৃণমূল দলটাই উঠে গেল। অসুখের নাম কি? এপাং ওপাং ঝপাং অসুখ। সেই অসুখে তৃণমূল দলটা উঠে গেল, নাকি ওই অসুখের ভয়ে তৃণমূল দলটা পলাতক হলো, যাই না। আমি দিদিকে বলছি, দিদি কি দুর্দশা আপনার। আমার হাতের ভোট দিয়েছিলাম না, দেখো এই দেখো, এখনো দাগ মেটেনি, কালির দাগ। তৃণমূল দলটা মিটে গেল। এই আমি না সবসময় যা যা বলি না মিলে যায়, একটা মিলেনি। অনেকদিন পর দেখলাম একটা ভবিষ্যৎবাণী মিলেনি। আমি বলেছিলাম 6 মাস পরে তৃণমূল বলে কোনো দল থাকবে না, উঠে যাবে।
ওটা একটু বেশি সময় নিয়েছি গো, সরি। 2-3 মাসও হবে কিনা জানি না, আর 1 মাসের মধ্যেই দলটা শেষ হয়ে যাবে, চ্যাপ্টার ক্লোজ। 6 মাস পর্যন্ত যাবে না। এই যে সময় নির্বাচনটা একটু গন্ডগোল হয়ে গেছে আমার। তো দিদিকে বলছে ওই টিকটিকি গিরগিটি এরা সব বিজেপি তৃণমূলে আছে আর কি, একটাই পোস্ট, বাকিগুলো ল্যাম্প পোস্ট। এখন হয়ে গেছে সবগুলো পোস্ট, শুধু দিদি ল্যাম্প পোস্ট, আর কেউ নেই। অভিষেক আর দিদি এই দুটো ল্যাম্প পোস্ট। কিরকম কথা! হায় রে বিড়ম্বনা, যায় রে বিড়ম্বনা। কি বলছে ঋতব্রত, বলছে দিদিকে নেব, পরামর্শদাতা হবে দিদি। দিদি হচ্ছে পরামর্শদাতা, তার কোনো মূল্য নেই। আর অভিষেককে, তাকে চিনি না, অভিষেককে চেনে না। আর দিদি হচ্ছে পরামর্শদাতা। কালকা যোগী এসেছে, 1 মাস আগে বলছিল দিদি লেলিন আর শ্রী চৈতন্যদেবের যৌথ রূপ। আর দিদির মধ্যে কি কি খুঁজে পেয়েছে? লেলিন খুঁজে পেয়েছে আর শ্রী চৈতন্যদেব খুঁজে পেয়েছে। তার ওই দুটোকে পাঞ্চ করলে, দুটোকে উল্টে দিলে, পাল্টে দিলে, দুটোকে শরবতের মধ্যে গুলে দিলে কি তৈরি হয়? দিদি তৈরি হয়, মৌদবাদী তৈরি হয়। আমি দিদিকে বলি, দিদি এত খারাপ অবস্থা কেন হলো জানেন তো? আমার না একটা অন্য ধারণা আছে। অভিশাপ বলে পৃথিবীতে কথা আছে, অভিশাপ। প্রচুর লোকের অভিশাপ পেয়েছে, আর সহ্য করতে পারেনি। যেমন অভিশাপ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কারণ আল্লাহর কাউকে শরিক করা যায় না, ইসলাম ধর্মে আল্লাহর কোনো শরিক হয় না। কিন্তু দিদি কি করলো? তার অনুগামীরা তাকে আল্লাহ বললো, সে এনজয় করলো। যদি আল্লাহ বলার পরে থ্রেট করতো, ধমক দিত, তাহলে প্রমাণিত হতো আল্লাহ বলাটা ভুল হয়েছে। দিদি সেটাকে এনজয় করলো। 5-7 বছর আগে আল্লাহ বলেছে, 7 বছর ধরে এনজয় করেছে। তারপরে দিদি মেনে নিচ্ছে, হ্যাঁ আমি আল্লাহ, হ্যাঁ আমি আল্লাহ। তারপরে দিদিকে বললো মা সারদা, সঙ্গী সাথীরা বলেছে, দিদি এনজয় করেছে, তারপরে হ্যাঁ আমি মা সারদা। তারপর দিদিকে বললো রানী রাসমণি, দিদি চুপচাপ মুচকি এসে এনজয় করেছে, অর্থাৎ দিদি রানী রাসমণি। তারপর দিদিকে বললো জেন্ডারটা গন্ডগোল, জেন্ডারটা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সে পুরুষ, তবু তাকে ছাড়বে না। সে পুরুষ, তবু তাকে নারী হতে হবে। দিদি এনজয় করলো, মুচকি আসলো। দিদি দেখলো শুধু আমাকে বললে হবে না, শুধু আমাকে বললে হবে না, আমাকে বললে হবে না, আমার ভাইপো আছে না, শুধু নিজে করলে হবে না, ভাইপোকে পদ দিতে হবে না। ভাইপো কি পবিত্র, ভাইপো কোনো পাপ করে না। না না না, বলতে দাও। বয়স্ক অধৈর্য মেয়ে কোথাকার। ভাইপো কোনো প্রবলেম করে না, কোনো পাপ করেছে? কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছে ভাইপো চোর, ডাকাত, ধূর্ত, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতী। ওই তৃণমূলের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সব মিথ্যে কথা। ভাইপোর মধ্যে কত উদারতা, কত শুধু ইংলিশ বলে। ভাইপো ইউনিয়ন অফ ইন্ডিয়াকে দেখে নেবে। সেই লোককে তকমা দিতে হলো কি? স্বামী বিবেকানন্দ। দিদি মুচকি আসলো। যদি এবারে ক্ষমতায় দিদি আসতো, তাহলে কে কি হতো? রবীন্দ্রনাথ ঠাকুর আর থাকতো না, দিদি রবীন্দ্রনাথ ঠাকুর, দিদি বিবেকানন্দ, দিদি সুভাষচন্দ্র বসু, দিদি চিত্রকর পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি, দিদি সব দিকে হয়ে যেত। বারেক ক্ষমতা আসেনি, এদের 12টা বাজতো। কিন্তু এই যে লোকদের, বিখ্যাত মহাপুরুষদের কথা, তাদের সাথে দিদি তুলনা হলো, তারা অভিশাপ দিচ্ছে। এতগুলো লোকের অভিশাপ, মা শারদার অভিশাপ আছে, আল্লাহর অভিশাপ আছে, রানী রাসমণির অভিশাপ আছে, রামকৃষ্ণ পরমহংসদেবের অভিশাপ আছে। স্বামী বিবেকানন্দ বলছে আমি মরে যাওয়ার পর আমাকে নিয়ে এত খিল্লি হলো, অভিষেক আর আমি এক হয়ে গেলাম, অভিশাপ আছে। এই এতগুলো অভিশাপের পরে পয়দা হলো একটা জীবাণু বা রক্তবীজ, তার নাম হচ্ছে ঋতব্রত। দলটা নিয়ে নিয়েছে। আমি দিদিকে কত করে বারণ করেছি, দিদি 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 আপনাকে আমি কত ভালোবাসি, কবে থেকে ক্যাম্পেন করেন আপনি, আমি শ্রদ্ধা করছি, ভালোবাসছি, আপনি আমার ছোট দিদি, আমার ছোট্ট ঝুড়ি, তাতে রাবণ থাকে। আমি তো কতবার বলেছি, দিদির অ্যাওয়ার্ড পাওয়ার কি ইচ্ছা, একটা ঝুড়ির মধ্যে নোবেল প্রাইজ, ম্যাগসাইসাই, ভারতে যত আছে ভারত রত্ন সব দিয়ে দিতে পারতেন, দিদির বাড়িতে পাঠিয়ে দেওয়া দরকার ছিল। একসাথে হয়ে যেত সব। দিদিকে আমি কতবার বলেছি, দিদি আপনি হেরে যাওয়ার পর আপনার তৃণমূল পার্টিটা কঙ্কাল হয়ে গেছে, ডেড বডি হয়ে গেছে, ওকে দেখাবেন না। তৃণমূল পার্টির কঙ্কাল সার দেহটা লোককে দেখাবেন না। তাই আপনি আপনার ঘরে ওই এই মেলে দিয়ে মিটিং করতে যাবেন না।
কোনো এমএলএ আসবে না দিদি, একদম ডাকবেন না, আপনি পুরো মুরগি হয়ে যাবেন। শুনলেন আমার কথা? ডেকে ফেললাম মিটিং, 1/4 লোক এসছে। ৮০ জনের মধ্যে ২০ জন এসছে, ৬০ জন আসেনি। টকে টকে ছিল, তাকিয়েছিল রীতিমতো, কারা কারা আসেনি তাদের সাথে গোপনে যোগাযোগ করলো, ভাই কেন আসেনি? বলে দিদিকে আর মানি না, দিদি তার অনুপ্রেরণা নেই, মোল্লারাও সব দিদিকে আর অনুপ্রেরণা দিচ্ছে না, ঈদের জোয়ার দিনে দিদির অনুপ্রেরণা কেউ পায়নি, সব শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণা পেয়ে গেছে, আর গোমাতার অনুপ্রেরণা পেয়ে গেছে, গোমাতাকে আর খাইনি মোল্লারা। তলে তলে লাইন করে ফেললাম, ওই ৬০ জনের মধ্যে ১৮ জন ঢুকে গেছে ইতিমধ্যে ঋতব্রতর সাথে। কেন ঢুকে গেছে? এখানে একটা কথা আছে, কারণ ওরা জানে আমরা যে টিকিট পেয়েছিলাম, টিকিট পয়সা দিয়ে টিকিট পেয়েছিলাম, আর পয়সাটা পেয়েছিলাম লোকের কাছে তোলা আদায় করে কাটবানি খেয়ে। এই প্রত্যেকটা এমএলএ যতজন দাঁড়িয়েছে, তাহলে এরপরে তো লোক মারবে, তো দিদি বাঁচাতে পারবে না। তাহলে এমন করতে হবে, আমরা সবাই দিদির শত্রু, আমরা সবাই অভিষেকের শত্রু, আমরা এক হয়েছি কার ছাতায়? ওই ঋতব্রতর ছাতায়। এ কথা বললে পেটুন খাওয়ার হাত থেকে বাঁচতে, আর শুভেন্দু অধিকারীদের একটু আবেগ জয় করতে, পরবর্তীকালে শ্রমিক ভট্টাচার্য দরজা খুলে দিলে আমরা হু করে ঢুকবো, গুলগুল করে ঢুকবো, এই প্রতিশ্রুতি দেওয়ার জন্য দিদিকে গাল দিতে হবে। সবাই জানে দিদি আর অভিষেককে গাল দিতে হবে, এই দিদি আর অভিষেককে গাল দেওয়ার জন্য এবং নিজের পিঠ বাঁচানোর জন্য। ওরা তো চোর, ওরা তো কেউ যেতেনি। এখন যদি আবার নতুন করে ৮০ জনকে বলা তোমরা রিজাইন দাও আর তোমরা ভোটে দাঁড়াও, তারা সব শূন্য পাবে, ওই ৭,০০০ও পাবে না, ফলতার মতো শূন্য পাবে সব। আমার প্রশ্ন হচ্ছে, আমি দিদিকে বারণ করেছিলাম পই পই করে, যে আপনি এমএলএদের মিটিং ডাকবেন না, আপনার দলের কঙ্কালসার দেহটা প্রকাশিত হয়ে যাবে। ডাকলো, আমার কথা শুনলো। আবার বললাম আপনি এই ধর্নায় লোকদের ডাকবেন না, কারণ লোক আর আপনার ডাকে আসবে না, তবু ডাকলো। জেদ কজন এসেছে জানো তো দিদি ধর্নায়? ৩০০-৪০০ জন এসেছে। গোটা পশ্চিমবঙ্গ থেকে দিদির সমর্থক কত জড়ো হয়েছে? ৩০০ থেকে ৪০০, ৩ থেকে ৪ লাখ হতো, এখন ৩ হাজারে নয়, হাজার হলে কথা ছিল, ৩-৪ হাজার, ৩০০ থেকে ৪০০। সত্যি দিদি আপনার রাজনীতি প্রজ্ঞা কোথায় চলে গেল দিদি? আবার দিদির ঔদ্ধত্য দেখো, জিতে যাওয়ার পরে সবাইকে ডেকেছে, আবার সব এমএলএদের ডেকেছে, নেতাদের ডেকেছে, কিছু অনুপ্রাণিত লোকদের ডেকেছে, ডেকে দিদি বলছে সবাই উঠে দাঁড়াও, উঠে দাঁড়ালো, সবাই হাততালি দাও, হাততালি দিল। কেন? অভিষেক নাকি শ্রেষ্ঠ, সে বিরাট অ্যাচিভমেন্ট এনেছে, তাদের হাততালি দেবে। শোভনদেব চট্টোপাধ্যায় হাততালি দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, সবাই ঘৃণা করলো, ছি 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 ছি, এত হেরে যাওয়ার পরও কেন হবে না উদ্ধত্ত? সেই অভিষেক অ্যাওয়ার্ড পেল সোনারপুরে। কিসের অ্যাওয়ার্ড? ডিম আর জুতো, ডিম আর জুতো। তবে একটা সুনির্দিষ্ট অভিযোগ আছে, ওই যারা করেছে সোনারপুরে, যাই করে দেবো, সব তৃণমূলই করেছে বলে শুনেছি। কি করে অভিষেককে একদম পরিষ্কার ডিম, ভালো ডিম দিয়ে ছুড়লো কেন? ডিমের তো মূল্য অভিষেকের চেয়ে বেশি এখন পশ্চিমবঙ্গে। এখন অর্থকরী ভূমিকা যদি দেখা হয়, কার ভূমিকা বেশি, ডিমের না অভিষেকের? ডিমের। ভালো জুতোর না অভিষেকের? ভালো জুতোর। ছিনা জুতো পচা ডিম পেলো না কেন ওরা? ছুড়বি, পচা ডিম ছুড়বি, ছিনা জুতো ছুড়বি। তোরা ভালো জুতো আর ভালো ডিম দিয়ে তোরা অভিষেককে মারতে গেলি, জাতীয় সম্পদ নষ্ট হলো। একটা অসম্পদের জন্য জাতীয় সম্পদ নষ্ট করা, এইটা হলো। অ্যাওয়ার্ড পেয়েছে তো, এবার চারিদিকে অ্যাওয়ার্ড হচ্ছে, টালিগঞ্জে অ্যাওয়ার্ড হচ্ছে, টালিগঞ্জে ডিম পড়ছে। তোরা পচা ডিম কি আছে? কোনো পোল্ট্রিতে পচা ডিম পাওয়া যায় না। পাপিয়া অধিকারীকে বলছি পচা ডিম কোথায় আছে খোঁজ খবর দিতে। টালিগঞ্জে পড়েছে না, দাম দাম ডিম পড়ছে চারিদিকে ডিম। এখন একটা নতুন কালচার তৈরি হয়েছে, ডিম মারো, ডিম মারার সুবিধা চারতে। পচা ডিম গুলো জোড়া করতে ভাই। আহত ভাহত হলো না, মারাটা হলো, অসম্মানটা হলো, খুব ভালো। ছেঁড়া জুতো নেই, সেই চাকরি প্রার্থীরা যারা যখন লাঠিকে মার খেত, ছেঁড়া জুতো নিয়ে পালাতে হতো, পড়ে থাকতো। তো ছেঁড়া জুতো কি জড়ো হয়নি? বলবি তুমি একটা কাজ করো, ছেঁড়া জুতো আর পচা ডিম কোথাও পাওয়া যায় একটু খোঁজ খবর নাও, আমি সাপ্লাই দেবো। ছেঁড়া জুতো আর পচা ডিমের ব্যবসা করবো। ছেঁড়া ডিম আর পচা জুতো, এই সরি, পচা ডিম আর ছেঁড়া জুতো। গোটা পশ্চিমবঙ্গের যত নেতা, তাদের উপরে আইনত যখন হামলা হবে, আইনত হামলা মরবে না তো, পচা ডিম ছুড়লে মরে না কেউ, এখন কালচার হয়ে গেছে পচা ডিম ছুড়ো, ডিম খা, হাম পয়সা খায়া হ্যায় আবি পচা ডিম খা। আমি একটা প্রশ্ন করব, যদি এই ওসমান হাদি মামলায় এফআইআর এর ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ, তাহলে তদন্তের মূল প্রশ্নগুলো ঠিক কি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়? দিদি জেলে যাওয়ার কথা,
দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করে জেনেও বলেনি। আমি জানি কলকাতায় উড়িয়ে দেবে, ভিক্টোরিয়া উড়িয়ে দেবে, জানি পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী ঢুকে গেছে, জেল মে বন্দুক আ গয়া, আমি জানি জেল মে বন্দুক এসে গেছে, কিন্তু বলবো না। যে ভারতবাসী দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে জেনেও চুপ থাকে, সেই ভারতবাসী তিহার জেলে থাকার কথা। দেশের প্রতি গাদ্দারগিরি করা, বিশ্বাসঘাতকতা করা, সেটা করেছেন দিদি, জেলে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন, তার এই অবস্থান নিয়ে কি বলবেন? মমতা ও বাংলাদেশ এই সম্পর্ককে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? টুগলির ক্ষেত্রে বাংলাদেশের বিরাট ভূমিকা আছে। তুমি এই খবরটা পেয়েছো? তৃণমূলের প্রতীক যে ঘাসফুল, সেটা বলেছিল দিদি, বলেছিল আমি তৈরি করেছি, না, ওটা শিল্পী সোমনাথ তৈরি করেছিল। তাকে অজিত পাজা বলেছে, তো অজিত পাজা নিয়ে গেছিল ছবিটা দিদির কাছে, শিল্পী সোমনাথ করে দিয়েছিল, কলকাতার লোক। শিল্পীর নাম কি? সোমনাথ। সে এখন দাবি করেছে। অজিত পাজা তখন বলেছিল, বা অন্যরা বলেছিল, বলবে না একদম, দিদি বাইরে বলে দিয়েছিল আমি তৈরি করেছি বলেছে। তুমি তৈরি করেছো এটা জানতে পারলে তুমি যদি দিদিকে এই মিথ্যে বলার জন্য ফাঁসিয়ে দাও, তাহলে কি দিদিও মেরে দেবে? তোমার অপঘাতে ডেড বডি পাওয়া যাবে খালের ধারে। তো চুপ থাকো, তখন পারলে কিছু রিওয়ার্ড দিয়ে দেবো। এখন সে বলছে যে এই ঘাসফুলটা আমার করা, ওটাও জানি, ওটাও দিদি মিথ্যে কথা বলেছে। সেরকম জয় বাংলা, বাংলাদেশ দিয়েছে তো দিদিকে? কে দিয়েছে? তোমার দাদু দিয়েছে? বাংলাদেশ দিয়েছে ওটা, কৃতজ্ঞতা করছে। তারপর মা মাটি মানুষ কে দিয়েছে? বাংলাদেশ দিয়েছে তো। এই কে দিয়েছে? খেলা হবে কে দিয়েছে? বাংলাদেশ দিয়েছে তো। দিদি বাংলাদেশের দ্বারা সমৃদ্ধ হয়েছে, কিন্তু হাসি রেখে তার পছন্দ হয়নি। তাই ফারাক্কা চুক্তিকে নিয়ে জলঘোলা করেছে, যাতে ভারত বাংলাদেশ পাকিস্তান, এই ভারত বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। ভারত বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ শত্রু হবে। দিদির চেষ্টা করেছিল এই শত্রু হয়ে গেলে পশ্চিমবঙ্গটাকে অন্য কোনো দেশের সাথে জুড়ে দেওয়ার কোনো চিন্তা ছিল নাকি দিদির? এই পশ্চিম বাংলাদেশ করার জন্য, এই পূর্ব বাংলাদেশ, পশ্চিম বাংলাদেশ, ঘেন্না লাগছে, এসব কথা বলতে ভালো লাগছে না। কি বলতে পারে যে ওরা কি উদ্দেশ্যে কে কি মার্ডার করে সব জানি, বলবো না। সিপিএম এর সব লোক কারা কারা চুরি করেছে জানি, বলবো না। সিপিএম এর কোথায় কোথায় দুর্নীতির ফাইল আছে জানি, বলবো না। এরকম বলে ক্রিমিনালরা এরকম কথা বলে, ধান্দাবাজ এরকম কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনাল, ধান্দাবাজ? দিদি নিজে বলুক না কথাটা কারা কারা বলে। আমি জানি দেশকে কেউ বম মেরে উড়িয়ে দেবে, বলবো না। হ্যাঁ, তার পুলিশ তো আমাকে যারা রক্তাক্ত করেছিল, সেই অপরাধীদের বিরুদ্ধে তার পুলিশ জামিনযোগ্য ধারা দিয়েছিল, জামিন অযোগ্য ধারা দেয়নি, যাতে করে তারা বেঁচে যায়, ভোট দেবে, বেঁচে গেলে আবার ভোট দিতে আসবে। বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ফলে কি তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হতে পারে? এবং কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ওপারের সংখ্যালঘুদের বিপদের কারণ হয়ে উঠলো না তো? একদম সবই হবে। ওপারের সংখ্যালঘুদের শুধু বিপদ নয়, ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। এই যে এখন অভিষেকের কাছে নাকি ইডি যাচ্ছে, সিআইডি যাচ্ছে, ইডি তো অনেকবার গেছে, সিআইডি নতুন যুক্ত হলো। তিহার জেলে কবে যাবে? এটা কি ঠিক হয়েছে? শুধু শুধু অভিষেক না, তার 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 পিসি দুজনে হাত ধরাধরি করে চলো ভাই তিহার জেলে যাই, এই স্লোগানটা কবে দেবে? এইটা যদি সম্পূর্ণ না হয়, বাংলার মানুষ শান্তি পাবে না। আর যারা এই অভিষেক মমতা ব্যানার্জির জন্য প্রাণ চলে গেছে যাদের, তাদের আত্মাও শান্তি পাবে না। আলটিমেটলি দলটা উঠে গেছে, উঠে যাবে, উঠে গেছে, নেই। তৃণমূল দল থেকে দিদিকে বহিষ্কৃত করা হয়েছে, তাকে ল্যাম্পপোস্ট বানিয়ে দেওয়া হয়েছে, বাকি সব পোস্ট, শুধু দিদি ল্যাম্পপোস্ট হয়ে গেছে। এবার তার শেষ যাত্রা হচ্ছে তিহার জেলে। তবে দেখতে হবে তিহার জেলে যত অপরাধী আছে, সেই অপরাধীরা এই অভিষেকদের চেয়ে কম অপরাধী। কারণ ওরা একজন দুজন মার্ডার করেছে, একটা দুটো মার্ডার করেছে, একটা দুটো রেপ করেছে, কিন্তু অভিষেক গোটা পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়েছে, গোটা শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। তার জন্য অজস্র জন আত্মহত্যা করেছে। তাই তিহার জেলে তার উপর হামলা না হয়, কার উপরে? অভিষেকের উপরে। কারণ সবচেয়ে ঘৃণিত পাপাত্ম হিসাবে তিহার জেলে অবস্থান অভিষেকদের। ফলে তিহার জেলে তার সুরক্ষাকে দেখবে, এইটার জন্য মোদিজির কাছে একটু দরখাস্ত করতে যেতে পারে। ধন্যবাদ। আমার আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক মন্তব্য, এই সব মন্তব্যের ফলে কি জামাতি, আইএসআই বা ডিপ স্টেটের হাতে নতুন করে ডিপ স্টেট বা এই সমস্ত অর্গানাইজেশন গুলো বল পেয়ে গেল না তো? আপনার কি ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি ভাবে জামাতি, মানে আইএসআই কিংবা ডিপ স্টেটের ডাইরেক্ট লিঙ্ক আছে? অসম্ভব কিছু না।
এটার প্রমাণ দেবো একটা, শোনো লজিকে কথা বলতে হবে, আবেগে কথা বলে লাভ নেই। তুমি গরম খাওয়াবে বলে দেবো ওসব না, ওটা মাসুমার সাথে হবে না। লজিকে বলছি, এবং জেরা করা উচিত। কাকে? জাভেদ খানকে। জাভেদ খান তো একটা ভয়ঙ্কর কথা বলেছে ইন্টারভিউ, টিভি চ্যানেলকে বলেছে যে যেদিনে আমাদের এখানে ঈদ উৎসব পালিত হলো, কোরবানির ঈদ, ব্রিগেড প্রাইড গ্রাউন্ডে করার নির্দেশ ছিল। জাভেদ খানকে নাকি মমতা ব্যানার্জি ফোন করেছে, করে বলেছে তুমি এবং তোমার দলবল রেড রোডই নামাজ পড়বে, অফিসের কথা শুনবে না। জাভেদ খান নিজে তার ব্যাখ্যা দিচ্ছে, বলছে আমি শুনিনি, আমার শুভেন্দুকে দেখতে কি ভালো লাগছে, শুভেন্দু কত ভালো, শুভেন্দুর কথা আমি অগ্রাহ্য করবো নাকি? করবো না? শুভেন্দুর চেয়ে ভালো লোক হয় নাকি দুনিয়া? আমি শুভেন্দুর কথা অনুযায়ী আমি ব্রিগেড প্রাইড গ্রাউন্ডে গিয়ে নামাজ পড়েছি। রেড রোডে দিদি নামাজ পড়তে বলেছে কেন? যাতে করে অশান্তি হয়। রেড রোডে জোর করে লোক নামাজ পড়বে, নামাজিদের উপর লাঠি চালাবে, নামাজিরা তেড়ে যাবে, খুন খারাপি করতে পারে পুলিশ থেকে, পুলিশরা গুলি চালাবে, দু চারটে লাশ পড়ে যাবে, লাশ পড়ে গেলে লাশ দিয়ে দিদি রাজনীতি করবে ন্যাশনাল লেভেলের। সেই জন্য গরম খাইয়ে আমাকে এই নোংরা কাজটা করতে বলেছে। যে মুসলমানদেরকে উত্তক্ত করে লাশ করতে চায়, লাশ, সে বাংলাদেশে নাশকতা যারা করে তাদের সঙ্গ নিয়ে এ রাজ্যে রাজনীতি করবে না, তার কি গ্যারান্টি আছে? তাই সাবধান, ওনাকে সুস্থ করে ঘরে রেখে দিলে উনি কবিতা লিখবেন না, উনি ভুলে গেছেন কবিতা, উনি নাশকতার ইতিবৃত্ত লিখবেন। সেই নাশকতার ইতিবৃত্তির জন্য ওরা বাংলাদেশে রাখতে পারে, সাদি হতে পারে, এই অন্য কারো সাদি হবে আর কি, ওনার তো বয়স হয়েছে, সাদির বিষয়টা কিছু করতে পারে, যে কোনো খারাপ কাজ করতে পারে। ওখানে কিছু মুসলমান আছে যারা বাংলাকে স্বাধীন করার জন্য ওই কাঠের প্লেনে করে বাংলা আসতে চাইছে, যারা বলেছিল কলকাতাটা দখল করে নেবো, কিছু করে আসবে সাইকেলে করে আকাশে, কাঠের প্লেন আসবে, সেনাবাহিনী আসবে, মৌলানা মৌলবি দাইনে এনে দিদির সাথে যেমন দাইনে এনে বলছে ক্যা ক্যা ছি ছি, দিদি বলছে ক্যা ক্যা ছি ছি, আর ওই আবুল বাসার বড় চুরুক দাঁড়িয়ে ক্যা ক্যা ছি ছি। দিদি আপনার পাশে যখন কেউ নিয়ে একটু আবুল বাসাকে ডাকুন না, সে আপনার পাশে বসে থেকে এরকম দায়ী নাড়াবে ক্যা ক্যা ছি ছি, একটু একটু জয় গোস্বামী দেখেন, সে সুন্দর কবিতা লিখবে, সে তো আপনার অনুপ্রেরণা। আর এতে বলেছে পৃথিবী ধন্য হয়ে গেছে, আপনার জন্য গোটা বিশ্ব ধন্য হয়ে গেছে, পাকিস্তান বাংলাদেশ ধন্য হয়েছে, পৃথিবীতে জন্মেছেন বলে। আর কাকে কাকে ডাকতে হবে গো? আচ্ছা, শুভ প্রসন্নকে ডাকলে আমরা চুরুকদারি, শুভ প্রসন্নকে ডাকতে হবে, শুভ সরকারকে অবশ্যই ডাকতে হবে। আর ওই যে গান গায় ইন্দ্রনীল, সে পাশে ঢোল বাজাবে, আমার যাবার সময় হলো না, আপনার যাওয়া হয়ে গেছে, আপনার যাবার সময় আর হয়নি, আপনি চলেই গেছে, পৃথিবী ছেড়ে না। হ্যাঁ, এই বাংলা ছেড়ে, বাংলার মাটি আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, বাংলার মাটিতে আপনাকে জ্বালানো যাবে না, বাংলার মাটি আপনাকে শ্মশানেও নেবে না, কবরেও নেবে না, দু জায়গাতে আপনার স্থান নেই, কারণ দুটো জাতির সাথে আপনি ব্ল্যাকমেলিং করেছে, না আপনি হিন্দু না আপনি মুসলমান, আপনাকে মাটিতেও রাখা যাবে না, আকাশেও রাখা যাবে না, জলেও রাখা যাবে না, কোথায় রাখা যাবে জানি না, সেটা লাদেন, ওসামা বিন লাদেনকে যারা ওই সমুদ্রে ফেলেছিল তাদেরকে জিজ্ঞাসা করে দেবেন, তারা এর উত্তর দেবে। ধন্যবাদ। শেষ দুটো প্রশ্ন আমার কাছে, একদম শেষে চলে এসেছি। রাজ্যে ভেঙেছে দল, দলের মধ্যেই এক ঘরে এককালের তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার লোকসভার দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ কি সময়ের অপেক্ষা? সবটাই সময়ের অপেক্ষা। অভিষেক তো বেঁচে আছে না, বেঁচে আছে তো, গোটা দেশ থেকে বিতাড়িত হবে, ও কোথায় যাবে এটা ভাবো। দুবাই কি ওকে নেবে? দুবাইয়ের ঘরটা কার পয়সায়? শিক্ষকদের পয়সায়? শিক্ষকদের চুরির পয়সায় কি দুবাইয়ের ঘর? আর অভিষেককে তিহার জেলে পাঠানোর আগে একটু বিচুতি পাতার লাঠি নিয়ে ওই কালীঘাটের কাকুকে মারা দরকার আছে, আমার সাহেবকে ছোঁয়া যাবে না। তো সাহেবকে দেখে সৈনিক সাহেবকে জুতো মেরেছে আর টিপ ছুঁড়েছে, ছুঁয়েছে কেউ? ওকে ছোঁয়া দরকার আছে? সাহেবকে কখনো বাংলার লোক ছোবে না, বাংলার মাটিও ছোবে না, এখানে দাহ করা যাবে না, এখানে কবর দেওয়া যাবে না, সাহেবকে কেউ কিচ্ছু করবে না। তবে কোথায় কি হবে এটা কালীঘাটের কাকু একটু বলে দেবেন। আর আপনার কি হবে? আপনি তো অনেক খবর জানেন না। বিচুতি পাতা, ওকে মারলে হবে না, এই বয়সে কাউকে মারা যায় না বয়স্ক লোক। বিচুতি পাতা শুধু গায়ে ঘষতে হবে, হুড় করে টাকা পয়সা কল্প চলে আসবে। ও সব সম্পত্তি সব বেচবে কবে? শুভেন্দু অধিকারীকে বলছি সম্পত্তিগুলো বেচা হবে কবে? সম্পত্তিগুলো বেচে ওই টাকায় অন্নপূর্ণা ভান্ডারকে দিতে হবে, আর যারা বঞ্চিত শিক্ষক তাদেরকে দিতে হবে। এই কাজটা করার জন্য সরকার পদক্ষেপ নিন। এখন থেকে ড্রাইভ হচ্ছে সম্পত্তি অধিগ্রহণের জন্য, ড্রাইভ আইন তৈরি হবে, এনক্রোচমেন্ট করো, কেড়ে নাও,
নিলাম করো, বেচা বিক্রি করো। যেমন সুজিত বসুকে আগেও তোমাদের বলেছিলাম, তার সব সম্পত্তি খেয়ে নিয়ে তাকে রোলের দোকানে পাঠিয়ে দেবে, হাফ প্যান্ট পরে রোল বেচবে। ধন্যবাদ। একদমই বলবো যে বিধানসভা ইতিমধ্যে 58 জন বিধায়কের গ্রিন সিগন্যাল নিয়ে বিরোধী দলনেতার আসনে বসলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চেয়ারে বসেই তোপের পর তোপ দেখেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই আবহে লোকসভায় দল ভাঙার নেতৃত্বে মানে কে হতে পারে? দেখো এইসবগুলো আর বলি না। দিদি যে পাপ করেছিল, যে একজন বালিশ চাটা তাকে দিয়ে রাজ্যসভায় পাঠিয়ে দিল, আর একজনকে কুণাল ঘোষ, সেও রাজ্যসভায়। ডাকাত রানী তোকে মানি। আর যে হাসান ইমরান রাজ্যসভায়। যারা পরপর করেই পাপ করে, ওই হাসান ইমরান মিলে, ওই কুণাল মিলে, আর ওই ঋতব্রত মিলে দিদির সমস্ত আগামী কর্ম তার জন্য যা করা উচিত, আমি ওটা বললাম না, সব কর্মগুলো ওরাই করবে, করা শুরু করে দিয়েছে। বাকিটা শুধু দেখে যাও, সময়ের অপেক্ষা। আগামী দিনগুলো আরো ভয়ঙ্কর দিদি। আমার বড্ড কষ্ট হচ্ছে আপনার জন্য, কতবার বারণ করেছিলাম, কতবার সাবধান করেছিলাম। শুধু কাঁদতে থাকুন আর গোটা রাজ্যবাসীর কাছে ক্ষমা চান। হ্যাঁ, নত জানু হয়ে ক্ষমা চান। ধন্যবাদ।